হ্যালো এভরিওয়ান, আজকের এই এক্সপ্লেনারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা সবাই জানি যে বর্তমান প্রযুক্তি বিশ্বের মূল চালিকা শক্তি হল মেশিন লার্নিং। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন পর্দার আড়ালে আসলে কি ঘটছে? মানে একটা যন্ত্র কিভাবে শুধু ডেটা থেকে নিজে নিজেই সিদ্ধান্ত নিতে শেখে? আজ আমরা ঠিক এই জায়গাটাতেই ফোকাস করব। আমরা একদম হোয়াইট বোর্ডে গিয়ে মেশিন লার্নিংয়ের ভেতরের সেই যান্ত্রিক আর গাণিতিক ইঞ্জিনগুলোকে ডিকোড করব, যেগুলো এই অবিশ্বাস্য প্রযুক্তিটাকে বাস্তবে রূপ দেয়। তো চলুন শুরু করা যাক। আজকের এই আয়োজনে আমাদের জার্নিটা হবে অনেকটা ম্যাক্রো থেকে মাইক্রো লেভেলের। প্রথমে আমরা এমএলের তাত্ত্বিক কাঠামো আর পাইপলাইন আর্কিটেকচার নিয়ে কথা বলবো। এরপর সরাসরি জুম ইন করব নিউরাল নেটওয়ার্কের গঠনে। আর সবশেষে একদম গভীরে গিয়ে দেখব লস ফাংশন আর গ্রেডিয়েন্ট ডিসেন্টের মতো গাণিতিক সমীকরণগুলো কিভাবে কাজ করে। তো আমাদের প্রথম টপিক এমএলের তাত্ত্বিক কাঠামো বা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। একটা যন্ত্র কিভাবে ডেটা থেকে শেখে? টম মিশেলের দেওয়া মেশিন লার্নিংয়ের এই আধুনিক ডেফিনেশনটা খেয়াল করুন। এখানে বলা হচ্ছে একটা কম্পিউটার প্রোগ্রাম তখনই কোনো নির্দিষ্ট কাজ বা টাস্ক থেকে অভিজ্ঞতা অর্জন করে যখন সেই কাজের পারফরম্যান্স সময়ের সাথে সাথে বেটার হতে থাকে। ব্যাপারটা আসলে ঠিক একটা শিক্ষার্থীর পাঠ্যবই থেকে শেখার মতো। ধরুন, অ্যালগোরিদমগুলো হচ্ছে সেই শিক্ষার্থীর মস্তিষ্ক, আর ডেটা বা উপাত্ত হলো তার পাঠ্যবই। শিক্ষার্থী যেমন বই পড়ে জ্ঞান অর্জন করে নতুন প্রশ্নের উত্তর দিতে পারে, অ্যালগোরিদমও ঠিক তেমনি হাজার হাজার ডেটা বিশ্লেষণ করে তার ভেতরের গাণিতিক সম্পর্কটা চিনে ফেলে। দারুণ না? থিওরি তো বুঝলাম, এবার চলুন দেখি প্র্যাকটিক্যালি একটা ভৌত কাঠামোর ভেতরে এই শেখার প্রক্রিয়াটা কিভাবে ঘটে। এমএল পাইপলাইন আর্কিটেকচার। পুরো এমএল পাইপলাইনটাকে আপনারা একটা স্বয়ংক্রিয় বিশাল কারখানার মতো চিন্তা করতে পারেন। এর মূলত 5টি স্তর থাকে। প্রথমে ডেটা ইনজেকশন, যেখানে ডেটাবেস বা সেন্সর থেকে কাঁচা ডেটা কারখানায় ঢোকে। এরপর আসে ডেটা প্রিপারেশন আর ফিচার ইঞ্জিনিয়ারিং। এই ধাপগুলো পার হয়ে ডেটা চলে যায় মডেল ট্রেনিং ও ইভ্যালুয়েশন স্তরে। এখানেই মূলত অ্যালগোরিদমগুলো হিস্টোরিক্যাল ডেটা দিয়ে নিজেদের ট্রেন করে। আর একদম শেষে ডিপ্লয়মেন্ট ও মনিটরিংয়ের মাধ্যমে একটা প্রেডিকশন বা কার্যকর আউটপুট আমাদের হাতে এসে পৌঁছায়। তবে এখানে একটা কথা আছে, আপনারা হয়তো গার্বেজ ইন গার্বেজ আউট প্রবাদটা শুনেছেন। শুনতে ক্লিশে মনে হলেও এমএলের ক্ষেত্রে কথাটা 100% সত্যি। কারখানায় ঢোকা কাঁচামাল বা ডেটা যদি খারাপ হয়, আউটপুটও খারাপ আসতে বাধ্য। র ডেটা বা কাঁচা উপাত্ত সাধারণত খুবই অগোছালো থাকে, তাই সেটাকে পরিষ্কার করে গাণিতিক মানে রূপান্তর করাটা একেবারে অপরিহার্য। আর এই কাজটাকেই আমরা বলি ফিচার ইঞ্জিনিয়ারিং। বিশ্বাস করুন, একটা খুব সিম্পল অ্যালগোরিদমও কিন্তু অসাধারণ ম্যাজিক দেখাতে পারে যদি আপনি তার ফিচারগুলো ঠিকমতো ইঞ্জিনিয়ার করতে পারেন। আচ্ছা, কারখানার ওভারভিউ তো হলো। এবার আমরা সরাসরি এই কারখানার মস্তিষ্ক অর্থাৎ ডিপ লার্নিং আর্কিটেকচারের ভেতরে প্রবেশ করব। নিউরাল নেটওয়ার্কের গঠন। নিউরাল নেটওয়ার্ক জিনিসটা আসলে কি? এটা হলো ডিপ লার্নিংয়ের এমন একটা আর্কিটেকচার যা সরাসরি আমাদের মানুষের মস্তিষ্কের গঠন থেকে অনুপ্রাণিত। যখন সাধারণ মডেল বা অ্যালগোরিদমগুলো খুব জটিল ডেটার প্যাটার্ন ধরতে পারে না, তখন এই নিউরাল নেটওয়ার্ক মাঠে নামে। এর মূল কাজই হলো ডেটার ভেতরে লুকিয়ে থাকা সেই অদৃশ্য গাণিতিক সম্পর্কগুলোকে খুঁজে বের করা। এর অ্যানাটমিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। একটা নিউরাল নেটওয়ার্কের প্রধান 3টি লেয়ার বা স্তর থাকে। প্রথমটা ইনপুট লেয়ার। এটা হলো প্রবেশদ্বার, যা কাঁচা ডেটা রিসিভ করে। এরপর আসে হিডেন লেয়ার। এটাই হলো আসল ব্রেন, যেখানে ম্যাথমেটিক্যাল ট্রান্সফরমেশনগুলো ঘটে। মনে রাখবেন, এই হিডেন লেয়ার যত বেশি হবে, মডেলের লার্নিং তত ডিপ বা গভীর হবে। আর শেষে থাকে আউটপুট লেয়ার, যা চূড়ান্ত প্রেডিকশনটা আমাদের দেয়। সে যে শিক্ষার্থীর উদাহরণ দিয়েছিলাম, মনে আছে? ইনপুট হলো তার চোখ, হিডেন লেয়ার হলো তার মস্তিষ্ক, যা ক্যালকুলেট করছে, আর আউটপুট লেয়ার হলো তার মুখ, যা চূড়ান্ত উত্তরটা বলে দিচ্ছে। আর্কিটেকচার থেকে এবার আমরা আরও একটু মাইক্রো লেভেলে যাব, একদম ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশনে, লস ফাংশন। একবার ভাবুন তো, মানুষ যখন কোনো ভুল করে, সে নেতিবাচক অভিজ্ঞতা থেকে শেখে। কিন্তু একটা মডেল প্রশিক্ষণের সময় গাণিতিকভাবে কিভাবে নিজের ভুলটা পরিমাপ করে? এই গাণিতিক শাস্তি দেওয়ার উপায়টা আসলে কি? এর উত্তরটাই হলো লস ফাংশন। মেশিন লার্নিং কিন্তু দিন শেষে একটা অপটিমাইজেশন প্রবলেম। মডেলের মূল লক্ষ্যই থাকে ক্রমাগত তার ভুলগুলো কমানো। মডেল নিজে যে প্রেডিকশনটা করলো আর ডেটার যেটা আসল সত্য, এই দুইয়ের মধ্যে যে পার্থক্য বা গ্যাপ, সেটা পরিমাপ করার গাণিতিক পদ্ধতিকেই লস ফাংশন বলে। এটা একটা ফিডব্যাক লুপ হিসেবে কাজ করে। সোজা কথায়, লস বেশি মানে মডেল গোলমাল পাকাচ্ছে, আর লস কম মানে মডেল সঠিক পথে এগোচ্ছে। রিগ্রেশন প্রবলেমের ক্ষেত্রে আমরা সাধারণত 2 ধরনের লস ফাংশন বেশি দেখি: মিন স্কোয়ার্ড এরর এমএসই আর মিন অ্যাবসলিউট এরর এমএই। এখানে এমএসির ব্যাপারটা বেশ মজার। এটা এরর বা ত্রুটিকে স্কোয়ার বা বর্গ করে দেয়।
ফলে ছোট ভুলগুলো ছোটই থাকে, কিন্তু মডেল যদি বড় কোনো ভুল করে বসে, সেই ভুলের মান গাণিতিকভাবে বিশাল হয়ে যায়। ধরুন 2 এর স্কোয়ার 4, কিন্তু 10 এর স্কোয়ার একেবারে 100। ফলে মডেল বড় ভুলগুলোকে খুব অ্যাগ্রেসিভলি সংশোধন করতে বাধ্য হয়। অন্যদিকে এমএই শুধু অ্যাবসলিউট ভ্যালু নেয়, তাই এটা আউটলায়ার বা খুব ব্যতিক্রমী ডেটার ক্ষেত্রে বেশ স্থিতিশীল থাকে। তবে হ্যাঁ, সব সমস্যার তো আর এক সমাধান হতে পারে না, তাই না? ধরুন আপনার এমন একটা ক্লাসিফিকেশন প্রবলেম আছে যার উত্তর শুধু হ্যাঁ বা না, মানে 0 অথবা 1 হতে পারে। এসব ক্ষেত্রে কিন্তু এমএসসি বা এমএই খুব একটা ভালো কাজ করবে না। তখন আমাদের আরেকটা গাণিতিক হাতিয়ার ব্যবহার করতে হয়, যাকে বলে বাইনারি ক্রস এন্ট্রপি। লস তো মাপা হলেও, কিন্তু এবার ইঞ্জিন এই ভুলটা ঠিক করবে কিভাবে? চলুন আমাদের শেষ সেকশনে গ্রেডিয়েন্ট ডিসেন্ট ও ভবিষ্যৎ। লস ফাংশন তো বলে দিল যে ভাই তুমি ভুল করেছ, কিন্তু এরপর মডেলের পরবর্তী যান্ত্রিক বা গাণিতিক পদক্ষেপটা কি হয়? সে কিভাবে নিজেকে আপডেট করে? এই ভুল শোধরানোর জাদুকরটির নাম হল অপটিমাইজার, আর এর সবচেয়ে ক্লাসিক আর মৌলিক পদ্ধতিটি হল গ্রেডিয়েন্ট ডিসেন্ট। এটাকে আপনারা একটা পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামার সাথে তুলনা করতে পারেন। গ্রেডিয়েন্ট ডিসেন্ট গাণিতিকভাবে লস ফাংশনের ঢাল বা স্লোপ পরিমাপ করে আর আস্তে আস্তে নিচে নামতে থাকে। তার লক্ষ্য একটাই, ভুলের সর্বনিম্ন বিন্দু বা গ্লোবাল মিনিমাতে পৌঁছানো। আর এই নিচে নামার পথে সে ক্রমাগত মডেলের ওয়েট এবং বায়াস পরিবর্তন করতে থাকে। এই ওয়েট আর বায়াসগুলোই হল সেই যান্ত্রিক লিভার যেগুলো টেনে টেনে অ্যালগোরিদম নিজের ভুল সূত্রে নেয় আর নতুন কিছু শেখে। তো আমরা এতক্ষণ যে মাইক্রো লেভেলের গাণিতিক ভিত্তিগুলো দেখলাম, চলুন সেখান থেকে এবার একটু জুম আউট করি, একটু বড় পরিসরে দেখি। এই একই গাণিতিক সমীকরণগুলোই কিন্তু আমাদের ভবিষ্যতের এআই ইকোসিস্টেমকে লিড দেবে। যেমন ধরুন এজেন্টিক এআই, এরা শুধু আপনাকে তথ্যই দেবে না, বরং নিজেরা লক্ষ্য নির্ধারণ করে কাজ সম্পন্ন করবে। তারপর আছে এজিআই, যা ক্লাউডের বদলে সরাসরি আপনার ডিভাইসের ভেতরেই রিয়েল টাইমে প্রসেস করবে। এছাড়াও খুব দ্রুতই আমরা ছোট অথচ অত্যন্ত পাওয়ারফুল স্মল ল্যাঙ্গুয়েজ মডেল বা এসএলএম এবং মাল্টিমোডাল লার্নিংয়ের যুগ দেখতে যাচ্ছি, যা একই সাথে টেক্সট, অডিও এবং ভিডিও বুঝতে সক্ষম। এই এক্সপ্লেনারের একেবারে শেষে এসে আপনাদের জন্য একটা গভীর চিন্তার বিষয় রেখে যাচ্ছি। আমরা দেখলাম নিউরাল নেটওয়ার্কের লেয়ার যত বাড়ে, এটি তত বেশি জটিল হতে থাকে। ভবিষ্যতে মডেলগুলো যখন পুরোপুরি এজেন্টিক এআইতে পরিণত হবে, তখন আমরা নিশ্চিতভাবেই একটা ব্ল্যাক বক্স সমস্যার মুখে পড়ব। মানে একটা অ্যালগোরিদম কেন ঠিক ওই নির্দিষ্ট সিদ্ধান্তটাই নিল, তার পেছনের জটিল গাণিতিক হিসাব হয়তো মানুষের পক্ষে আর ট্রেস করা বা ব্যাখ্যা করা সম্ভব হবে না। একটু ভাবুন তো, মানুষের নজরদারির বাইরে গিয়ে এই অ্যালগোরিদমগুলো যখন স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া শুরু করবে, তখন এই ভুলগুলোর নৈতিক দায়ভার আসলে কে নেবে? এআইয়ের এই নৈতিকতার প্রশ্নটা কিন্তু আমাদের খুব জলদি সমাধান করতে হবে। আশা করি এমএল ডেভেলপমেন্টের এই গাণিতিক আর আর্কিটেকচারাল ভিত্তিগুলো এখন আপনাদের কাছে একদম ক্লিয়ার। আমাদের এই বিশ্লেষণী আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।